আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হাজির হয়ে গেলাম আরও একটি ক্লাস নিয়ে। আমাদের আজকের টপিক নাউন। মূলত নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করবো আজকে। নাউনের ক্লাসিফিকেশন, নাউন নাউন কি, নাউন কত প্রকার, সেটা বিভিন্ন ধরনের, সেটা কাউন্টেবল, আনকাউন্টেবল যে প্রবলেমসগুলো আছে, ডিটারমাইনার্সের যে প্রবলেমগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো চলুন কথা না বলে আমরা সরাসরি চলে যাই। নাউনটা আসলে হচ্ছে কি? নাউনটা হচ্ছে কোনো কিছুর নামকরণ। নাউনটা হচ্ছে কোনো কিছুর নামকরণ। দেখেন নমেনক্লেচার, এই শব্দটা আপনারা নোট ডাউন করে রাখেন। নমেনক্লেচার মানে হচ্ছে নামকরণ, কোনো কিছুর নাম দেওয়াকে নমেনক্লেচার বলা হয়। এন্টিটি মানে হচ্ছে সত্তা বা বস্তু, কনসেপ্টস মানে তো আইডিয়া, অর্থাৎ আইডিয়া, কনসেপ্টস বা কোনো বস্তু, সেগুলোর নামকরণই হচ্ছে মূলত নাউন। নাউন দিয়ে আসলে কি বোঝায় দেখেন, যদি আমরা বলি যে এটা হচ্ছে এমনভাবে কাজ করে যেটা হচ্ছে প্রাথমিকভাবে কোনো বস্তুর বা স্থানের, ব্যক্তির, তারপর হচ্ছে জীবন্ত বস্তু, আইডিয়া, কোয়ালিটি বা অ্যাকশনের নাম প্রদানকে বোঝায়। এখন পরীক্ষায় আমাদের প্রশ্ন কীভাবে আসে? পরীক্ষায়, আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে নাউনের আইডেন্টিফিকেশন নিয়ে আসবে, অর্থাৎ কোন ওয়ার্ডটা নাউন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আইডেন্টিফিকেশন নিয়ে আসবে। তারপরে হচ্ছে আপনার ডিটারমাইনার থেকে প্রশ্ন হবে। ডিটারমাইনার থেকে প্রশ্ন হবে। এখানে হচ্ছে সাফিক্স থেকে প্রশ্ন হতে পারে, সাফিক্স থেকে প্রশ্ন হতে পারে। এই তো মূলত মোটা দাগে। তারপরে হচ্ছে আনকাউন্টেবল নাউন থেকে অহরহ প্রশ্ন আসে, সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আনকাউন্টেবল নাউন। তো চলেন আমরা কথা না বলে চলে যাই। দেখেন একটা শব্দ নাউন কিনা সেটা আমরা আসলে কয়েকভাবে নির্ধারণ করতে পারি। প্রথমত দেখেন সিমান্টিক। সিমান্টিক মানে হচ্ছে অর্থতত্ত্ব, কোনো কিছুর অর্থ বের করাকে হচ্ছে সিমান্টিক্সে করে। দেখেন কোন শব্দ আসলে নাউন কি না সেটা অর্থ দেখে আপনি বুঝতে পারবেন। সেই ওয়ার্ডটা দ্বারা যদি কোনো কিছু, কোনো বস্তু, ব্যক্তি, আইডিয়ার নাম বোঝায়, তাহলে আপনি বলতে পারবেন যে সেটা একটা নাউন। এখন যদি আপনারা ভার্বকে, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সের ভার্বকে হো অথবা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করেন, যে তাহলে হচ্ছে আপনার যে ওয়ার্ডটা পাবেন সেটা অবশ্যই নাউন হবে। দেখেন অর্থগতভাবে আপনার নাউন চিনতে হলে আপনার নাউনের প্রকারভেদটা জানতে হবে। নাউনকে প্রাথমিকভাবে 5 ভাগে ভাগ করা যায়, আমরা জানি। দেখেন প্রপার নাউন দিয়ে হচ্ছে স্পেসিফিক কোনো ব্যক্তি, বস্তু, নাম বোঝায়। এটা অবশ্যই ক্যাপিটাল অক্ষর দিয়ে শুরু হবে, অর্থাৎ নাউন বললেই আসলে ক্যাপিটাল অক্ষর দিয়ে শুরু হবে। যেমন দেখেন ঢাকা, পদ্মা, শেখ মুজিব, জিয়াউর রহমান ইত্যাদি হচ্ছে আপনার প্রপার নাউনের উদাহরণ। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে দেখেন মানে একটা ক্যাটাগরি কমন বোঝাবে। যেমন সিটি বললে কি বোঝায়? সিটি বললে বিভিন্ন ধরনের সিটি আছে, ঢাকা, রাজশাহী, রংপুর। লিডার বললে বহু ধরনের লিডার আছে, ক্যারিজমেটিক লিডার আছে, আরো অন্যান্য লিডার আছে। রিভার বলতে পদ্মা, মেঘনা, যমুনা। স্টুডেন্ট বলতে আপনার মেল, ফিমেল সবই আছে। তারপরে হচ্ছে তৃতীয় নম্বর প্রকারভেদ হচ্ছে কালেকটিভ নাউন। এটা হচ্ছে মূলত সমষ্টি বোঝাবে, একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করবে এটা, এবং একটা সমষ্টি বোঝাবে। যেমন যদি আমরা গভর্নমেন্ট বলি, গভর্নমেন্ট কি? গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার। সরকার আসলে কি? সরকার হচ্ছে কতিপয় বা কয়েকজন ব্যক্তির সমষ্টি, কিছু ব্যক্তির সমষ্টি যারা হচ্ছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। কমিটি কি? কিছু ব্যক্তির সমষ্টি যারা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এরকম জুরি, আর্মি, ফ্যামিলি ইত্যাদি হচ্ছে আপনার কমন নাউন, কালেকটিভ নাউনের উদাহরণ। এবং কালেকটিভ নাউন অবশ্যই সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার, এবং এটা সিঙ্গুলার বাক্যে গ্রহণ করে। তারপরে পরবর্তী 4 নম্বর প্রকারভেদে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা ইনট্যাঞ্জিবল কনসেপ্ট বোঝাবে, অর্থাৎ ইমোশন বোঝাবে, যেটা আসলে দেখা যায় না, অনুভব করা যায়,
বোঝা যায় যে এরকম কিছু একটা আছে কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম বিষয়টি হচ্ছে ইনট্যাঞ্জিবল। ইনট্যাঞ্জিবল মানে কি? অদৃশ্যমান। 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 এই অদৃশ্যমান কোনো কিছুকে বলা হচ্ছে ইনট্যাঞ্জিবল, যেমন হচ্ছে অনেস্টি, পভার্টি, কারেজ, ইন্ডিপেন্ডেন্স। আমরা এই জিনিসগুলো আসলে দেখতে পারি না কিন্তু বুঝতে পারি যে অনেস্টি বলতে কিছু আছে, পভার্টি বলতে কিছু আছে, কারেজ বলতে কিছু আছে, কিন্তু এই জিনিসগুলো আমরা আসলে দেখতে পাই না, ধরতে পারি না, ছুঁইতে পারি না। তারপর দেখেন সবশেষ প্রকারের নাউন যে 5 প্রকার, সেই প্রকারভেদের 5 নম্বর প্রকার হচ্ছে দেখেন কনক্রিট নাউন। এটা হচ্ছে ট্যানজিবল। ট্যানজিবল কি ইনট্যানজিবলের বিপরীত। ট্যানজিবল এন্টিটি হচ্ছে যেটা ধরা যায়, ছোঁয়া যায়, যেমন হচ্ছে কম্পিউটার, রিক্সা, ডকুমেন্টস, এগুলো হচ্ছে ধরা যাবে, ছোঁয়া যাবে, চেয়ার, টেবিল ইত্যাদি ইত্যাদি। এগুলো যদি আপনি নাম জানেন, কোনো ব্যক্তি বস্তুর নাম জানেন, তাহলে হচ্ছে আপনি একটা উপায়ে বলতে পারবেন যে এই 5 প্রকারের যে কোনো এক প্রকার হচ্ছে এটা একটা নাউন। এখন এখানে আমরা কিছু উদাহরণ সন্নিবেশ করেছি। আপনারা যে প্রকারগুলো করলেন এটা আসলে কোনটা কোন ধরনের নাউন সেটা আপনারা যাচাই করতে পারবেন। যেমন ফার্মার্স আছে নাউন, সিলেট আছে নাউন, টি আছে নাউন। আমরা উদাহরণগুলো সেট করেছি, আপনারা দেখে নেবেন। তারপরে আমরা হচ্ছে একটা শব্দের গঠন, ইংরেজিতে শব্দের গঠন কিরকম সেই গঠন দেখে আমরা আসলে শব্দটাকে চিনতে পারি যে সেই শব্দটা এবার চলেন দেখে নিই আসলে সাফিক্স দিয়ে কিভাবে আমরা নাউন চিনতে পারি সেটা দেখেন। আসলে সাফিক্স দিয়ে যে আমরা নাউন যে বের করি সেটা আসলে মরফোলজিক্যাল রূপটাই আমরা মরফোলজি মানে কি? মরফোলজি মানে হচ্ছে গাঠনিক রূপ বা গঠন তত্ত্ব। সাফিক্সটা কি? আসলে সাফিক্স হচ্ছে এটা কোনো শব্দের বা শব্দাংশের শেষে যুক্ত হয়ে নাউন গঠন করে বা অন্যান্য শব্দ গঠন করে। নাউনের ক্ষেত্রে আমরা দেখেন যদি ম্যান, এখানে কিছু সাফিক্স দেখে আমরা বুঝতে পারি যে এই শব্দটা নাউন কিনা। যেমন যদি কোনো শব্দের শেষে ম্যান থাকে, যেমন অ্যাচিভমেন্ট, এগ্রিমেন্ট, এমপ্লয়মেন্ট, শিপ, পানিশমেন্ট, শিপমেন্ট ইত্যাদি যত ম্যান্ট আছে সব নাউন। শব্দের শেষে যদি নেস থাকে, যেমন হ্যাপিনেস, কাইন্ডনেস, ডার্কনেস, প্রেপারনেস, তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো সেটা নাউন। তারপর দেখেন টিআইওএন বা আইওএন যদি থাকে, এডুকেশন, সেলিব্রেশন, ক্রিয়েশন, অ্যাকশন, এগুলো অবশ্যই নাউন। যদি আইটিওয়াই বা টিওয়াই থাকে, অ্যাবিলিটি, রিয়েলিটি, রেসপন্সিবিলিটি, অ্যাক্টিভিটি, সেগুলো হচ্ছে নাউন। যদি ইআর বা ওআর থাকে, টিচার, ন্যারেটর, ড্রাইভার, রেক্টর। যদি এএনসি বা ইএনসি থাকে, যেমন পারফরম্যান্স, ডিফারেন্স, ইন্ডিপেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স, এই শব্দগুলো হচ্ছে নাউন। যদি শিপ থাকে, SHIP, শিপ, শিপ যেমন কি ফ্রেন্ডশিপ, লিডারশিপ, পার্টনারশিপ, ওনারশিপ, যদি এরকম থাকে তাহলে হচ্ছে সেটা নাউন হবে। যদি ইজম থাকে, যত ধরনের ইজম আছে, লোকালিজম, ক্যাপিটালিজম, গ্লোবালিজম, স্ক্যাপটিসিজম, যত ইজম আছে শেষে সবগুলো হচ্ছে নাউন হবে, কারণ এই প্রত্যেকটারই নাউন বোঝায়। যত ওয়ার্ড আসছে, HOOD, চাইল্ডহুড, ব্রাদারহুড, লাইফহুড, যত ওয়ার্ড আছে, যত সি আছে, CY, যেমন ডেমোক্রেসি, অটোক্রেসি, অ্যাকিউরেসি, প্রাইভেসি, এফিসিয়েন্সি, এফিক্যাসি, যত ধরনের CY আছে, যত ধরনের এজ আছে, এজ, ম্যারেজ, স্টোরেজ, প্যাসেজ, পার্সেন্টেজ, যত ধরনের এজ আছে সব এজ হচ্ছে নাউন। তারপর যদি আল থাকে, আল, AL, আল যদি থাকে, যেমন ডিনায়াল, ডিনায়াল মানে কি? কোন কিছুকে অস্বীকার করা, নিগেট করা, নিগেট। ডিনায়াল মানে হচ্ছে নিগেট, নিগেশন। ডিনাই, ডিনাই থেকে আসলে ডিনায়াল, ডিনাই থেকে ডিনায়াল, ডিনাই মানে হচ্ছে
কোনো কিছু অস্বীকৃতি জানানো, অস্বীকৃতি অস্বীকৃতি জানানো, কোনো কিছু অস্বীকৃতি জানানো হচ্ছে ডিনায়াল। সেই ডিনাই থেকে আসছে ডিনায়াল। ডিনায়াল একটা প্রতিশব্দ আমরা কি বলতে পারি বা সিনোনিম নিগেট। প্রপোজাল শেষে আল আছে, রিফিউজাল মানে হচ্ছে কি প্রত্যাখ্যান করা, এরাইভাল বোঝানো, এই সবগুলি হচ্ছে আপনার নাউন। এখানে আমরা প্র্যাকটিসের জন্য কিছু দিয়েছি, দেখেন ওই সাফিক্সগুলোর সাথে মিলিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। The performance of the student was excellent. Performance ANC আছে, ans suffix, তারপর দেখেন স্টুডেন্ট ENT suffix। এরকম ভাবে আমরা এখানে দেখেন, এই যে এখানে দেখেন ফ্রিডম, ডম আছে শেষে। ফ্রিডম ইজ হার্ড অন অ্যাচিভমেন্ট, মেন্ট আছে শেষে। এই যে মেকানিজম, ইজম আছে শেষে। ক্লায়েন্ট ENT আছে শেষে। প্রাইভেসি SUI আছে শেষে। এরকম আমরা হচ্ছে এইভাবে বিভিন্ন ধরনের সাফিক্স দিয়ে আমরা হচ্ছে নাউন চিনতে পারি। এখন আরেকটা উপায় আছে আমাদের নাউন চেনার, সেটা হচ্ছে বাক্যে কোনো একটা শব্দের পজিশন দিয়ে আমরা নাউন চিনতে পারি। এটাকে সিনট্যাকটিক সিস্টেম বলা হয়। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্যতত্ত্ব, সেখান থেকে এসেছে সিনট্যাকটিক। অর্থাৎ বাক্যে একটা শব্দ নির্দিষ্ট পজিশনে যদি থাকে তাহলে অবশ্যই সেটা নাউন হবে। যেমন দেখেন, কোনো শব্দ যদি আর্টিকেলের পরে থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। আর্টিকেল কি আমরা জানি, এ এন ডি, এই তিনটা হচ্ছে আর্টিকেল। যদি এইগুলোর পরে কোনো শব্দ আসে সেই শব্দটা অবশ্যই নাউন হবে। এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, প্যাট থিওরিটা মনে রাখবেন। প্যাট কি দিয়ে কি, প্রিপজিশন, এ দিয়ে আর্টিকেল, ডি দিয়ে ডিটারমাইনার। the preposition the article D দিয়ে determiner, এই তিনটার পরে যেই শব্দ আসবে সেটা অবশ্যই নাউন হবে। প্যাট, মডেল প্যাট থিওরি, প্রিপজিশন, আর্টিকেল এন্ড ডিটারমাইনার, এই তিনটার পরে যা পৃথিবীর যত শব্দ আছে সবগুলো যদি আসে তাহলে ধরে নেবেন সবগুলোই হচ্ছে নাউন। তাহলে আমরা কি জানলাম, আর্টিকেলের পরে অবশ্যই নাউন আসবে। অ্যাডজেক্টিভ যদি থাকে, অ্যাডজেক্টিভ আপনি অ্যাডজেক্টিভ বলতে পারেন, অ্যাডজেক্টিভের পরে যেটা আসবে ডেসক্রিপটিভ ওয়ার্ডস মডিফাই নাউনস। অর্থাৎ নরমালি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা আসবে সেটা নাউন হবে। যেমন দেখেন এখানে দ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে আছে ব্রিক হাউস, ব্রিকও নাউন, হাউসও নাউন, দ্যাট ব্রিক হাউস। তারপরে পজিটিভ ডিটারমাইনার যেগুলো আছে, পজিটিভ মানে কি, পজিটিভ মানে হচ্ছে সেই শব্দগুলো, সেই অ্যাডজেক্টিভগুলো যেগুলো তারা হচ্ছে অধিকার বোঝাবে। যেমন আমার, তোমার, তার, মাই, ইওর, হিজ, হার, আওয়ার, দেয়ার, এই শব্দগুলোর পরে যা কিছু আসবে সব কিছুই হচ্ছে আপনার নাউন হবে। যেমন দেখেন এখানে দেখেন বাংলাদেশের ভিক্টরিটা কি, তাহলে বাংলাদেশের ভিক্টরি ওয়াজ হিস্ট্রিক, তাহলে বাংলাদেশের পরে যে ভিক্টরি শব্দটা আছে এটা অবশ্যই নাউন হবে। তারপর দেখেন কোয়ান্টিফায়ার আছে কিছু, কোয়ান্টিফায়ারগুলো কি, এগুলোতে হচ্ছে কোনো কিছু পরিমাণ বোঝায়। আসলে কোয়ান্টিফায়ার পরিমাণ বোঝায়, কোয়ান্টিফাই করা মানে পরিমাণ বোঝানো। ওয়ার্ডস লাইক সাম, এনি, many, few, each, এই শব্দগুলোর পরে some, any, many, few, each, এই শব্দগুলোর পরে যা কিছু আসবে সেটা অবশ্যই নাউন হবে। ফলোইং প্রিপজিশন আগে বলেছি, প্রিপজিশনের পরে যা কিছু আসবে অলওয়েজ নাউন। যেমন বিফোরের পরে, যেমন দেখেন হি স্টোড বিফোর দ্য চার্চ, সে চার্চের সামনে বসেছিল, তাহলে এই চার্চ, বিফোরের পরে চার্চ শব্দটা আসলো। চার্চ মানে হচ্ছে গির্জা,
গির্জা, এই গির্জা গির্জা শব্দটা কি, আমরা একটা নাম বোঝাচ্ছে, উপাসনালয়ের নাম বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটা নাউন। তারপর আমরা দেখেন কোন সাবজেক্ট বা অবজেক্ট, ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট অলওয়েজ নাউন, এটা মনে রাখবেন। যেমন দেখেন দি ডগ চেসড দ্য মাউস। এখন সাবজেক্ট কিভাবে চিনবেন, কোনো বাক্যে সাবজেক্ট কিভাবে খুঁজে বের করবেন? আপনার প্রথম কাজ হচ্ছে ভার্বটা খুঁজে বের করা। ভার্ব যদি খুঁজে বের করতে পারেন তাহলে ভার্বকে প্রশ্ন করবেন। কি দিয়ে প্রশ্ন করবেন? দি ডগ চেসড দ্য মাউস। কে, কে দ্বারা প্রশ্ন করবেন, কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন। যেমন কে চেস করেছিল, চেস মানে কি, ধাওয়া করা, চেস মানে হচ্ছে ধাওয়া করা, পাস্ট টেন্স আছে এজন্য চেসড, ধাওয়া করা। তার মানে কোনো সেন্টেন্সে ভার্বটা যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে আপনার সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করা খুবই সহজ। তাহলে দেখুন দি ডগ হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট দি ডগ যেহেতু তাহলে অবশ্যই এটা নাউন। তারপরে হচ্ছে অবজেক্ট, কাকে, কাকে দ্বারা প্রশ্ন করবেন, কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি যেটা পাবেন সেটা অবজেক্ট, কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট। আর এটা দ্বারা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে ভার্বকে, এটা সাবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে সিনট্যাকটিক পজিশন দ্বারা, অর্থাৎ বাক্যে একটা শব্দ কোথায় অবস্থান করছে সেটা দ্বারা আমরা কোনো নাউন শনাক্ত করতে পারি। যদি আর্টিকেলের পরে থাকে, অ্যাডজেক্টিভের পরে থাকে, পজিটিভ ডিটারমাইনারের পরে থাকে, কোয়ান্টিফায়ারের পরে থাকে, প্রিপজিশনের পরে থাকে, তাহলে সেগুলো অবশ্যই 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 নাউন। আর কোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই অবশ্যই নাউন। দেখেন আমরা এখানে সিনট্যাকটিক পজিশন দিয়ে কিছু উদাহরণ অ্যাড করেছি। দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশনড। দেখেন দ্য বিগ রুম, the big room is air conditioned for a article and adjective. big, big কি adjective, adjective এর পরে থাকলে কি হয়, noun হয়। এটা দেখেন I have no money for a quantifier, no দিয়া পরিমাণ বোঝাচ্ছে না যে নাই, কিছুই নাই, তাহলে এটা দ্বারা পরিমাণ বোঝাচ্ছে I have no money, তাহলে মানেটা হচ্ছে noun। এরকম আমরা 10টা উদাহরণ এখানে সেট করেছি, আপনারা দেখে নেবেন। তাহলে আমরা কোনো বাক্যে নাউন কয়টা উপায়ে বের করতে পারি, আমরা 3টা উপায় নাউন বের করতে পারি। প্রথমত হচ্ছে অর্থ দেখে, প্রথমত হচ্ছে অর্থের মাধ্যমে বের করতে পারি, যদি সেটা নাম বোঝায় অর্থ। এটা আসলে আমরা নাউনের প্রকার ভেদগুলো যদি জানি তখন সেখান থেকে বের করা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি সাফিক্স, কিছু সাফিক্স আছে সেইগুলো আমরা জানি তাহলে সেটার মাধ্যমে আমরা বের করতে পারবো। তৃতীয়ত আমরা হচ্ছে সিনট্যাকটিক পজিশন অর্থাৎ প্যাড থিওরি দিয়ে আমরা PAAD প্যাড থিওরি দিয়ে এবং সাবজেক্ট প্লাস অবজেক্ট বের করে আমরা বলতে পারি কোনটা নাউন। প্যাড মানে কি, ইতে হচ্ছে প্রিপজিশন, এতে হচ্ছে আর্টিকেল, এতে হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিতে হচ্ছে ডিটারমাইনার এন্ড কোয়ান্টিফায়ার। এই সব এগুলো পরে যা আসবে সবই নাউন। তাহলে আমরা হচ্ছে নাউন শনাক্তকরণের বিষয়টা বুঝতে পারলাম যে অর্থ দিয়ে আমরা চিনতে পারি, সাফিক্স দিয়ে চিনতে পারি, প্যাড থিওরি বা সিনট্যাকটিক পজিশন দিয়ে আমরা নাউন চিনতে পারি। এখন আসেন আমরা নাউনের আরেকটা প্রকারভেদ আছে। কোনো নাউনকে আসলে গণনা করা যায় কিনা সেটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে নাউনের আরেকটা প্রকারভেদ আমরা জানলাম যে গণনা করা গেলে কাউন্টেবল আর গণনা না করা গেলে আনকাউন্টেবল। এখন দেখেন কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, গণনা করা যায়, ক্যান বি প্লুরালাইজড, কোয়ান্টিফাইড নিউমেরিক্যালি, সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। যেমন একজন স্টুডেন্ট, দুইজন স্টুডেন্টস, স্টুডেন্টস
বুকস, ক্যান্ডিডেটস, কোয়েশ্চেনস, এগুলো আমরা ভাগ করতে পারি। আনকাউন্টেবল, এটা তো হচ্ছে দেখেন এগুলো হচ্ছে প্লুরাল করা যাবে না, এগুলো অলওয়েজ সিঙ্গুলার। কাউন্টেবল নাউনগুলো অলওয়েজ সিঙ্গুলার, এটাকে কোনো প্লুরাল রূপ নাই, সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, এর কোনো প্লুরাল রূপ নাই। যেমন রাইস গণনা করা যাবে না, পরিমাণ নির্ণয় করা যাবে। ইনফরমেশন, কয়টা ইনফরমেশন সেটা হয় না। ওয়াটার, যদি এগুলো প্লুরাল করার সিস্টেম আছে সেই আলোচনা আমরা করব। আমরা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে কীভাবে প্লুরাল করতে পারি সেগুলো আমরা আলোচনা করব। এখন দেখেন আপনার এখানে আমরা কিছু রুল ধরে ধরে আলোচনা করবো, যেমন সিঙ্গুলার প্লুরাল রুল। যেমন দেখেন কাউন্টেবল ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল, বুক অর বুকস। আনকাউন্টেবলে অলওয়েজ সিঙ্গুলার। আচ্ছা, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি বলেছিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, আমরা সেটা জেনেছিলাম। তাহলে এখানে এটা যেহেতু অলওয়েজ সিঙ্গুলার, তাহলে আনকাউন্টেবল নাউনের পরে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন দেখে এখানে একটা উদাহরণ দিয়ে আমরা দেখিয়েছি, যেমন দ্য সিনারিওস অফ দ্য সিলেট আর বিউটিফুল। এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স, কারণ এগুলোকে প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল এগুলোর কোনো প্লুরাল রূপ নাই, প্লুরাল রূপ করতে গেলে একটা বিশেষ কায়দা আছে, সেই কায়দাতে করতে হয়। এটা হচ্ছে সিনারি অফ সিলেট ইজ বিউটিফুল, যেমন ইজ সিনারিজ হয় না, সিনারি যেটা আনকাউন্টেবল নাউন, এটা অলওয়েজ সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, সেই জন্য হচ্ছে ইজ। বুঝে গেল? আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা এই প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন, which of the following is an uncountable noun? কমেন্টে জানাবেন এটা আসলে কি, কাউন্টেবল নন কাউন্টেবল, ইনফরমেশন, স্টার, ইনফরমেশন, পয়েম, কয়েন, এগুলো কোনটা আনকাউন্টেবল। তারপর দেখেন পরীক্ষার হলে আরেকটা ট্র্যাক থাকে, অ্যাবস্ট্রাক্ট এন্ড কালেক্টিভ ট্র্যাক। সেটা কি, সেটা দেখেন certain words are treated as uncountable in English even if we feel we can count them in Bengali. আমরা বাংলায় অনেক কিছু আসলে মনে হয় যে আমরা এটা কাউন্ট করতে পারবো, কিন্তু ইংলিশে এগুলো একেবারেই হার্ড এন্ড ফাস্ট রুল, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। যেমন দেখেন ফার্নিচার, লাগেজ, আমরা হচ্ছে ফার্নিচার 10টা ফার্নিচার 20টা ফার্নিচার এগুলো বলতে পারি, কিন্তু ইংলিশে ফার্নিচার বলতে এটার সাথে কখনোই অ্যাজ বাই এর যোগ হবে না। ফার্নিচারস কখনো বলতে পারবেন না আপনি, অলওয়েজ ফার্নিচার। লাগেজেস বলতে পারবেন না, ব্যাগেজ, ট্রাফিক, ইকুইপমেন্ট, এগুলো মনে রাখতেই হবে আপনাকে, আপনি যদি ইংলিশ বুঝতে চান। ফার্নিচার, লাগেজ, ব্যাগেজ, ট্রাফিক, ইকুইপমেন্ট। পোয়েট্রি, মেশিনারি, মানি, জুয়েলারি, ব্রেড, সোপ, পেপার, অ্যাডভাইস, এই শব্দগুলো আনকাউন্টেবল নাউন। যেমন দেখেন আই নিড সাম অ্যাডভাইস, নট অ্যান অ্যাডভাইস, এগুলোর আগে কখনো আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল অর্থাৎ এ এল বি বসবে না, এগুলো সিঙ্গুলার, এগুলো কোনো প্লুরাল রূপ নেই, এগুলোর পরে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন দেখেন হি হ্যাজ বট নিউ ড্যাশ ফর হিজ অফিস, কি হবে বলেন তো, ইকুইপমেন্টস। যেহেতু ইকুইপমেন্ট আনকাউন্টেবল নাউন, তাই হচ্ছে এস বা এর যোগ হবে না। অ্যান ইকুইপমেন্ট, এগুলোর আগে হচ্ছে কোনো ধরনের আর্টিকেল বসবে না। মেনি ইকুইপমেন্টস, যেহেতু ইকুইপমেন্টস আছে এটা দেখে আমরা বাদ দিতে পারি, মেনি বসবে কিনা সেটা সামনে আলোচনা আসতেছে, মাছ এবং মেনির বিষয়টা সেটা কিভাবে হয় সেগুলো আলোচনা আসতেছে, তাহলে আমরা সঠিক উত্তর বলতে পারি বি, যে ইকুইপমেন্টস। এখন দেখেন আমরা হচ্ছে এখানে কিছু কমন কাউন্টেবল এবং আনকাউন্টেবল সেট করেছি উদাহরণ সহ। আপনারা এটা নিঃসন্দেহে মাথায় রাখতে হবে যে আপনার কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল।
দেখেন আনকাউন্টেবল নাউন্স অলওয়েজ সিঙ্গুলার, এটা মাথায় গেঁথে নেন, আমি 100 বার বলবো অলওয়েজ সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, এটার কোনো প্লুরাল রূপ হয় না। কিন্তু কাউন্টেবল হলেই আপনার হচ্ছে সেটা সিঙ্গুলারও হইতে পারে প্লুরালও হইতে পারে। যেমন দেখেন ওয়ার্ক এবং জব বলতে আমরা মোটামুটি কাছাকাছি জিনিস বুঝি, কিন্তু ওয়ার্ক এবং জব বাংলাতে মনে হয় যে দুটোই কাজ, কিন্তু ইংলিশে কিন্তু পার্থক্য আছে। ইংলিশে একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, না হলে আপনার বাক্য ভুল হবে। যেমন দেখুন ওয়ার্ক বলতে আমরা সিঙ্গুলার বুঝি, কিন্তু যদি বলি জব বা টাস্ক সেটা হচ্ছে কাউন্টেবল। ওয়ার্ক আনকাউন্টেবল, কিন্তু জব অ্যান্ড টাস্ক হচ্ছে কাউন্টেবল। যেমন দেখেন আই হ্যাভ মাচ ওয়ার্ক, ঠিক আছে, কোনো ভুল নাই। আনকাউন্টেবলের আগে হচ্ছে আপনি মাছ ব্যবহার করবেন, মাছ। যেমন দেখেন এখানে ব্যবহার করছেন আই হ্যাভ মাচ ওয়ার্ক, আমার অনেক কাজ আছে বা আমার প্রচুর কাজ আছে। আই হ্যাভ মেনি জবস, আমার অনেকগুলো কাজ আছে বা অনেকগুলো চাকরি আছে বা অনেকগুলো টাস্ক আছে। আই হ্যাভ মেনি টাস্কস, আপনি এভাবে বলতে পারেন। কিন্তু যদি আপনি এভাবে বলেন আই হ্যাভ মেনি ওয়ার্ক, আই হ্যাভ মেনি ওয়ার্ক যদি বলেন আপনার বাক্য ভুল। আপনাকে অবশ্যই বলতে হবে আই হ্যাভ মাচ ওয়ার্ক। তারপর দেখেন অ্যাডভাইস আমরা সাজেশন টিপ। অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল, যেহেতু আনকাউন্টেবল সিঙ্গুলার। সাজেশন এর কাউন্টারপার্ট টিপ একই জিনিস, কিন্তু ইংলিশে অ্যাডভাইস হচ্ছে সিঙ্গুলার, সাজেশন এবং টিপ হচ্ছে প্লুরাল। যেমন উদাহরণ দিয়েছি আমরা he gave me much advice, he gave me a tip। দেখেন এ বসেছে, আর্টিকেল কোথায় বসে? আর্টিকেল কাউন্টেবল নাউনের আগে বসে, আর্টিকেল কাউন্টেবল নাউনের আগে বসে, এজন্য he gave me a tip বা he gave me a suggestion। কিন্তু যদি বলতাম he gave me a advice, টিপ না বলে যদি বলতাম অ্যাডভাইস, তখন কিন্তু আমাদের বাক্যটা ভুল হয়ে যেত, কারণ অ্যাডভাইস যেহেতু আনকাউন্টেবল, তার আগে কোনো অবস্থাতেই বসবে না। তারপরে এরকম ভাবে দেখেন ইনফরমেশনের কাউন্টারপার্ট ফ্যাক্ট, ডেটা, এগুলো আমরা যদি ইউজ করি তাহলে হচ্ছে কাউন্টেবল হিসেবে ইউজ করতে পারি। ফার্নিচারের কাউন্টারপার্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি চেয়ার, ব্যাগ, টেবিল ইত্যাদি। The furniture is old, the furniture is old। এটা আসলে নির্দিষ্ট করলে তখন দি বসতে পারে, যদি আপনি নির্দিষ্ট করেন এন বসানোর সুযোগ নাই, কিন্তু আপনি যদি নির্দিষ্ট করে বোঝান যে ফার্নিচার তখন হচ্ছে আপনি দি বসাইতে পারেন। দি ইনফরমেশন আমরা অনেক সময় বলি, কিন্তু ওই ইনফরমেশন নির্দিষ্ট করে যদি বোঝায় সেই ক্ষেত্রে আপনি দি বসাইতে পারেন। দিস চেয়ারস আর ওল্ড। ব্যাগেজ আপনি সুটকেস এবং ব্যাগ বলতে পারেন, এটা কাউন্টারপার্ট হিসেবে। তারপর হচ্ছে মেশিনারি আনকাউন্টেবল, কিন্তু মেশিন কাউন্টেবল। পোয়েট্রি আনকাউন্টেবল, কিন্তু পোয়েম কাউন্টেবল। মিউজিক আনকাউন্টেবল, কিন্তু সং যদি বলেন তাহলে হচ্ছে কাউন্টেবল। মানি যদি বলেন মানি বা ওয়েলথ আনকাউন্টেবল, কিন্তু টাকা, ডলার, রুপি, কয়েন এগুলো হচ্ছে আপনার কাউন্টেবল। তারপর হচ্ছে সিনারি আনকাউন্টেবল, কিন্তু সিন ভিউ এগুলো হচ্ছে কাউন্টেবল। ট্রাফিক আনকাউন্টেবল, কিন্তু ভেহিকেল গোনা যায়, কার গোনা যায়, কিন্তু ট্রাফিক গোনা যায় না। ব্রেড যদি বলেন আনকাউন্টেবল, কিন্তু যদি বলেন লোফ, স্লাইস অফ ব্রেড, লোফ অফ ব্রেড, স্লাইস অফ ব্রেড, তখন সেটা আপনার লোফ এবং স্লাইস হচ্ছে কাউন্টেবল। লাফটার হাস্য, লাফটার হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু লাফ হচ্ছে কাউন্টেবল। এই চারটা আপনারা একেবারেই মাথায় নিয়ে নেন, পরীক্ষার হলে আপনারা এখান থেকে প্রশ্ন পাবেন শিওর। আনকাউন্টেবল প্রবলেমস ছাড়া কোনো প্রশ্ন হয় না। বেসিক্যালি 20টা প্রশ্ন থাকলে গ্রামার থেকে এক্সামিনের একটা অটো চয়েস থাকে, আপনার হচ্ছে এই আনকাউন্টেবল প্রবলেম থেকে একটা প্রশ্ন করবে। সুতরাং
এই বিষয়গুলো আপনার মাথায় গেঁথে নেন এবং আমরা যে উদাহরণগুলো দিয়েছি আমাদের ক্যারিয়ার পয়েন্টের যে ফাউন্ডেশন কোর্সটা আছে সেই ফাউন্ডেশন কোর্সে আমরা এই সবগুলো আর্টিকেল আমার যে ডকুমেন্টস আছে পিডিএফ আকারে শেয়ার করা হবে, আপনারা জয়েন করে যান আমাদের যে ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে সেটাতে। ইংলিশ ফাউন্ডেশন কোর্স, কারণ ইংলিশ না জানলে আপনি আসলে চাকরি বাজারে অনেক পিছিয়ে থাকবেন, আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আপনি পিছিয়ে থাকবেন, আপনার কাঙ্ক্ষিত চাকরি হবে না, কাঙ্ক্ষিত সাবজেক্টে আপনি চান্স পাবেন না। ইংলিশ ফাউন্ডেশন কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্স 65টি ক্লাস থাকবে এখানে। ফাউন্ডেশন কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্স, এই ফাউন্ডেশন কোর্সে আপনারা কি কি পাবেন? 65টি ক্লাস থাকবে, 55টি ক্লাস থাকবে ইংলিশ গ্রামারের উপরে, আর 10টা ক্লাস থাকবে ইংলিশ লিটারেচারের উপরে। আপনারা যারা ইংলিশের ফাউন্ডেশনটা শক্ত করতে চান, মজবুত করতে চান, মনে করছেন যে ইংলিশে দুর্বল, আমার বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, বা আমি ইংলিশে দুর্বল, আমার চাকরিটা হচ্ছে না, তাহলে হচ্ছে আপনি আজই আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01700632883 এই নাম্বারে, অথবা আমাদের ক্যারিয়ার পয়েন্টে যোগাযোগ, ক্যারিয়ার পয়েন্টের যে ফেসবুক পেজ আছে ক্যারিয়ার পয়েন্ট বাই তারিক, ক্যারিয়ার পয়েন্ট বাই তারিক, আপনারা এখানে মেসেজ দিতে পারেন। কোর্স ফি একেবারেই কম, মাত্র 749 টাকা কোর্স ফি। এই কোর্স ফিতে আপনি সারা জীবনের জন্য আপনার একটা অ্যাসেট তৈরি হবে, সারা জীবনের জন্য একটা অ্যাসেট তৈরি হবে। তো যেটা বলছিলাম, আপনারা এই এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নামগুলো মাথায় গেঁথে ফেলেন। যদি আপনি এই প্রবলেম না বুঝেন তাহলে আমরা আপনার ইংলিশের দুর্বলতা সারা জীবন থেকে যাবে। এখন দেখেন আমরা হচ্ছে কীভাবে একটা আনকাউন্টেবলকে কাউন্টেবল করতে পারি। এক্ষেত্রে আনকাউন্টেবলকে যদি আমরা কাউন্টেবল করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কারেক্ট একটা পার্টিটিভ ইউনিট ব্যবহার করতে হবে। পার্টিটিভ ইউনিটটা কি? মাঝখানে একটা কিছু যোগ করে আপনার হচ্ছে সেই আনকাউন্টেবলটাকে কাউন্টেবল করতে হবে। যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, ফার্নিচার, এভিডেন্স, নিউজ। এই আনকাউন্টেবলগুলোর সাথে যদি আমরা পিস যোগ করি, a piece of যোগ করলাম, a piece of advice, a piece of information, a piece of furniture, a piece of evidence, a piece of news, আমরা এভাবে বলতে পারি। যদি এটা প্লুরাল করতে চাই তখন কি বলবো আমরা? two pieces of advice, 3 pieces of advice, 2 pieces of furniture, 3 pieces of furniture, এভাবে আমরা বলতে পারি। ইনফরমেশন, a piece of information, 2 pieces of information, সেভাবে আমরা বলতে পারি। তারপর দেখুন যদি শব্দটা থাকে ব্রেড, মিট, চিজ, তাহলে কি বলবেন? বলবেন স্লাইস, a slice of bread, a loaf of bread, বা a cut of bread, এভাবে বলতে পারেন। বা 2 cuts of bread, 2 loaves of bread, 2 loaves of bread। সেক্ষেত্রে যদি ব্রেড, মিট, চিজ থাকে সেক্ষেত্রে স্লাইস, লোফ, কাট এই শব্দগুলো আপনারা যোগ করতে পারেন। যদি আপনার সিঙ্গুলার ইনফিনিশন দিচ্ছে তাহলে বলবেন a slice of, আর যদি মনে করেন যে আপনার প্লুরাল লাগবে সেক্ষেত্রে আপনি এটাকে 2 করে দেন, 2 slices of bread করে দেন, তাহলে এটা প্লুরাল হয়ে যাবে। তখন আপনি প্লুরাল করতে, অর্থাৎ আপনি হচ্ছে স্লাইস, লোফ, কাট ব্যবহার করে আপনি এগুলোকে প্লুরাল করতে পারেন। যদি সোপ হয়, সাবান, চকলেট, গোল্ড, আয়রন, এগুলো কি করবেন? বার ব্যবহার করবেন। বার, ব্লকটা অত বেশি ব্যবহার করেন, এটা রেয়ার কেস। আপনি বলবেন a bar of soap, 2 bars of soap। কিন্তু দেখেন সোপের পরে এস বাই এস কিছু যোগ হবে না, আপনি যা করেন এই বার্সে করতে হবে। বার্স, 2 bars, আপনি এভাবে করতে হবে। যদি পেপার থাকে তাহলে কিভাবে করবেন? a sheet of paper, 2 sheets of paper, or ream of paper, a ream of paper, 2 ream of paper, papers, 2 reams of paper। আপনারা সেগুলো দেখেন 10 reams of paper, 10 reams, as চলে আসে রিমের সাথে, নট পেপার,
অর্থাৎ আপনার আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগ করার সুযোগ নেই। আমি বারবার কেন বলছি, কারণ বারবার এই জন্যই বলছি আনকাউন্টেবল প্রবলেম ছাড়া প্রশ্ন করা টাফ। তারপর যদি রাইস, সুগার, স্যান্ড, সল্ট থাকে তাহলে হচ্ছে গ্রেন যোগ করবেন, ব্যাগ যোগ করবেন, কিলো যোগ করবেন। যেমন a bag of rice, a grain of rice, 2 grains of rice, 2 bags of sugar, এগুলো করবেন। তারপর যদি হচ্ছে আপনার লাইটনিং, থান্ডার এই ধরনের শব্দ আসে তখন বোল্ট বলবেন, ক্ল্যাপ বলবেন, a bolt of lightning, a clap of thunder এভাবে বলবেন। যদি গ্রাস হয় বলবেন a blade of grass, 2 blades of grass এভাবে বলবেন। ক্লদিং হলে বলবেন item or articles, an article of cloth, 2 articles of clothing এভাবে বলবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি আনকাউন্টেবল যে প্রবলেমগুলো ছিল সেইগুলো। এখন দেখেন এইখানে আনকাউন্টেবল প্রবলেমের মধ্যে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিটারমাইনার্স। ডিটারমাইনার্স জিনিসটা কি? ডিটারমাইন করা কি? নির্ধারণ করা, নির্ণয় করা, পরিমাণ, সংখ্যা, অবস্থান বোঝা, সেটা হচ্ছে ডিটারমাইন করা। যেমন ডিটারমাইনার্স আর ওয়ার্ড দ্যাট স্পেসিফাই দ্য কোয়ান্টিটি, আইডেন্টিটি। দেখেন কোয়ান্টিটি আর আইডেন্টিটি, অবস্থাটা কি সেটা বোঝায়। যেমন জব এক্সামের জন্য দেখুন কি কি ইম্পর্টেন্ট কোয়ান্টিফায়ার আছে, যেমন ফিউ, ফিউ দ্বারা কি কিছু, লিটল, ফিউ ভার্সেস লিটল। পরীক্ষার এর জন্য এটা হটস্পট, ফিউ এবং লিটল। ফিউ কোথায় ব্যবহার করবেন, লিটল কোথায় ব্যবহার করবেন? ফিউ কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করবেন আর লিটল আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করবেন। দেখেন ফিউ, ফিউ এর কয়েকটা রূপ আছে, ফিউ, a few, the few, used with countable plural। আর যদি লিটল, a little, the little এগুলো আনকাউন্টেবলের সাথে ব্যবহার করবেন। এখন ফিউ আর লিটল এটা হচ্ছে নেগেটিভ এক্সপ্রেশন দেয়। ফিউ এবং লিটল বললে নেগেটিভ, অলমোস্ট নান মানে নাই, প্রায় নাই, একেবারেই নাই এরকম যদি বোঝেন তাহলে হচ্ছে আপনি ব্যবহার করবেন ফিউ, লিটল। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে। আবার যদি এটা বলেন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, আমার অল্প সংখ্যক বন্ধু আছে, যদি এরকম হয় তখন ফিউ। আবার যদি বলেন যে there is little water in the glass, সেক্ষেত্রে কি মানে দাঁড়ায়? সেক্ষেত্রে মানে there is little water, in the glass। লিটল দ্বারা কি বুঝছেন? there is little water মানে হচ্ছে পানি নেই বললেই চলে, গ্লাসটিতে পানি নেই বললেই চলে। কিন্তু যদি আপনি বলেন there is a little, এই এটাকে যদি অ্যাড করে দেন there is a little water in the glass, গ্লাসে অল্প সংখ্যক পানি আছে। এখন যদি এগুলো আগে দিয়ে যোগ করেন the few, I have the few friends, আমার বন্ধু নাই বললেই চলে, একেবারে নির্দিষ্ট দুই একজন আছে। যদি নির্দিষ্ট দুই একজন বা একেবারেই কম সংখ্যক বোঝায় সেই ক্ষেত্রে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আপনি a few আর the little যোগ করতে পারেন আনকাউন্টেবল এর ক্ষেত্রে। যেমন there is the little water in the glass, গ্লাসে অল্প একটু পানি আছে, যেটুকু বোঝাচ্ছে সেটা নির্দিষ্ট করে। যদি নির্দিষ্ট করে বোঝান তাহলে হচ্ছে দ্বিটা যোগ করবেন। যেমন দেখেন এখানে I have little money, I can't buy a burger, I have a little, দেখেন সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স, এই জন্য হচ্ছে আপনার কি বসলো a little। আর যদি একেবারেই লিটল, শুধু লিটল বসতো তাহলে হচ্ছে একেবারেই নাই এরকম বোঝাইতো। আর দেখেন এক নম্বর দেখেন I have few friends, আমার কিছু বন্ধু আছে, I feel lonely, আমি মানে একেবারেই নাই বললেই চলে, দুই একজন হয়তো আছে, তাদেরকে আসলে খুঁজে পাওয়া যায় না, এরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে ফিউ ব্যবহার করবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এটা পূরণ করবেন, there is dash hope of his recovery, যদি এটা বোঝায় he is almost dying, তার রিকভার করার সুযোগ নেই, তো সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই বা একেবারেই কম চান্স আছে বা
there is no chances, এরকম ক্ষেত্রে আপনি কি বলবেন? তাহলে দেখেন এটা যদি দেন there is little hope of his recovery, তার সুস্থ হওয়ার আশা নেই বললেই চলে। আর যদি এরিটিভ দেন তখন হচ্ছে তার সুস্থ হওয়ার কিছুটা আশা আছে, এটা বলবে। আর এখানে ফিউ দেওয়ার সুযোগ নেই, যেহেতু হোপ হচ্ছে আনকাউন্টেবলের সাথে আপনি ফিউ ব্যবহার করতে পারবেন না। ফিউ ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার কাউন্টেবল নামের সাথে ব্যবহার করতে হবে। দেখেন আরেকটা প্রবলেম হচ্ছে, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, মেনি এবং মাচ এবং নাম্বার এবং অ্যামাউন্টস। মেনি এবং মাচ, নাম্বার এবং অ্যামাউন্টস। দেখেন মেনি কোথায় বসে? মেনি a great number of, এটা কাউন্টেবলের ক্ষেত্রে বসবে। a great number of many এবং a great number of, এটা কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে বসবে। কাউন্টেবল প্লুরাল যদি হয়, যেমন I have many friends, I have a number of friends, I have a number of friends। এখানে এক্সাম্পল দিয়েছে many students attended, many students plural, এজন্য many। অথবা এটাও বসতে পারতে পারেন a number of students attended there but much time was wasted। then much টাইমটা কি? টাইমটা হচ্ছে আনকাউন্টেবল এর জন্য much। আনকাউন্টেবলের আগে much এবং কাউন্টেবলের আগে many। আনকাউন্টেবলের আগে much এবং a great amount of, অর্থাৎ এই মাছের বলতে আপনি দিতে পারতেন a great amount of time was wasted। অনেক ছাত্রছাত্রী, অনেক শিক্ষার্থী যোগ দিয়েছিল কিন্তু অনেকটা সময় নষ্ট হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? লার্জ ড্যাশ অফ মানি ওয়াজ স্পেন্ট। এখানে কি দেবেন? লার্জ নাম্বার অফ মানি? নো, যেহেতু মানি হচ্ছে আনকাউন্টেবল, তাহলে হচ্ছে আপনার আনকাউন্টেবল একটা ডিটারমিনেন্ট বসাইতে হবে। আনকাউন্টেবল ডিটারমিনেন্ট কি দেখেন কোনটা বসবে আপনার? নাম্বার বসাইলে নাম্বার কোথায় বসে? কাউন্টেবলের সাথে বসে। ফিউ কাউন্টেবলের সাথে বসে, মেনি কাউন্টেবলের সাথে বসে। সুতরাং বাদ থাকলো আপনার অ্যামাউন্ট। আপনার এখানে অ্যান্সার হবে অ্যামাউন্ট। a large amount of money was spent। দেখেন আমরা পরের সমস্যায় যাই, সাম ভার্সেস এনি। সাম কোথায় বসবেন? ইউজড ইন পজিটিভ সেন্টেন্স। সাম পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করবেন, আর এনি ব্যবহার করবেন ইউজড ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ কোশ্চেন করার ক্ষেত্রে। যেমন আই হ্যাভ সাম ফ্রেন্ডস, সামটা আপনি উভয় ক্ষেত্রে সাম এবং এনি আপনি কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সাম এবং এনি আপনি কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যেমন আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আই হ্যাভ সাম মানি, মানিটা কি? মানি আনকাউন্টেবল। আমি বললাম আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে। বললাম আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। দেখেন কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর আগে কিন্তু সাম বসলো। আর এনিটা আপনি ব্যবহার করবেন হচ্ছে আপনি নেগেটিভ সেন্টেন্স এবং হচ্ছে কোশ্চেনের ক্ষেত্রে, কোশ্চেন করার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার কোনো টাকা নাই। দেখেন এনিটা কি? মানিটা কি? মানি হচ্ছে আনকাউন্টেবল আগে এনি বসেছে। আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার কোনো টাকা নাই। আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, আমার কোনো বন্ধু নাই। অর্থাৎ সাম এবং মেনি এই দুটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে বসবে। কাউন্টেবল and uncountable। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে আপনার সাম এবং এনি ব্যবহৃত হইতে পারে। দেখেন পরীক্ষার হলে আরেক ধরনের ট্র্যাপ থাকে, দ্য সাফিক্স লি যুক্ত সাফিক্স যদি থাকে সেই ক্ষেত্রে একটা ট্র্যাপ হিসেবে অনেক সময় ব্যবহার হয়। সাম নাউন্স বিকাম অ্যাডজেক্টিভ when li is added but they remain nouns in the root। তাদের রুটটা নাউনে থাকে কিন্তু তারা হচ্ছে অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যায়। আচ্ছা, নাউনের শেষে আমরা যদি এস যোগ করি, নাউনের শেষে লি যোগ করি, নাউন প্লাস লি, নাউনের শেষে লি যোগ করলে কি হয়ে যায়? সেটা নাউনের শেষে লি যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ
কিন্তু যদি অ্যাডজেক্টিভের সাথে যোগ করি, অ্যাডজেক্টিভ প্লাস লি যোগ করলে কি হয়, অ্যাডজেক্টিভের সাথে লি যোগ করলে সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়। অর্থাৎ নাউনের সাথে লি যোগ করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দেখেন কস্ট, কস্টের সাথে আমরা লি যোগ করেছি, কি হয়েছে, কস্টলি হয়ে গেছে। কস্টলিটা অ্যাডজেক্টিভ। এটা আপনারা মনে রাখবেন, এটা পরীক্ষার ক্ষেত্রে খুবই একটা মানে অনেক সময় ট্র্যাপ হিসেবে থাকে। একটু হ্যাং করছে, আমরা একটু সময় নিই। দেখেন কস্টের সাথে যখন লি যোগ হয়েছে সেটা কস্টলি, কস্টলি হয়ে গেছে, সেটা আপনার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ইট ওয়াজ এ কস্টলি মিস্টেক, ইট ওয়াজ এ কস্টলি মিস্টেক। এই মিস্টেকটা খুব ব্যয়বহুল ছিল, মানে ওই মিস্টেকটা করা ঠিক হয় নাই। তাহলে দেখেন এই কস্টলিটা কি হবে, এই কস্টলিটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে মিস্টেক যেহেতু নাউন, সেই নাউনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অথবা অ্যাডজেক্টিভের পরে আমরা কি প্র্যাকটিক্যালি কি বলছি, অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকে। আর সাবজেক্ট বা এগ্রিমেন্ট উইথ আনকাউন্টেবলস, অবশ্যই আনকাউন্টেবলের পরে আমরা আগেই বলেছি আনকাউন্টেবল নাউনের পরে অবশ্যই আপনার ভার্ব হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। এখানে আমরা কিছু এমসিকিউ দিয়েছি, আপনারা যদি ভর্তি হন আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে আপনার এরকম হচ্ছে এমসিকিউ দেওয়া থাকবে, আপনারা সেগুলো সলভ করে আপনাদের নিজেদের অবস্থান যাচাই করতে পারবেন। একটু ঝামেলা করছে, আমরা একটু গরম বাইকে যাই। ডিটারমিনেন্টের আলোচনার মধ্য দিয়ে আমাদের আজকের প্রথম পার্টটা শেষ হয়েছে। আমরা হচ্ছে দ্বিতীয় পার্টে প্রবেশ করতেছি। আমাদের ভোকাবুলারি পার্ট, যেটা আপনারা আমাদের কোর্সে প্রত্যেক দিন যেটা করতে পারবেন, গ্রামার রুল এবং প্র্যাকটিস শেখার পাশাপাশি 15টি করে আপনার সিনোনিম, 15টি শব্দের সিনোনিম অ্যান্টোনিম জানতে পারবেন। তারপরে হচ্ছে আপনি জানতে পারবেন 10টা ফ্রেজ প্রিপোজিশন, 10টা করে, 10টা থাকবে অ্যানালজি, আপনার 10টা থাকবে আমাদের স্পেলিং। তো চলেন আমরা ভোকাবুলারি পার্টে প্রবেশ করি। এখানে অ্যাভয়েড শব্দটা আছে। অ্যাভয়েড মানে কি? অ্যাভয়েড মানে হচ্ছে ঘৃণা করা। অ্যাভয়েড মানে হচ্ছে ঘৃণা করা, ঘৃণা করা, ঘৃণা করা। এটা সিনোনিমকে দেখেন, আমরা হচ্ছে পিক্টোরিয়াল ডেপিকশনের মাধ্যমে এটা প্রত্যেকটা শব্দ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা আমাদের কোর্সের সাথে থাকবেন, আপনারা
এই 65টা ক্লাসে প্রায় 1000 ভোকাবুলারি শিখবেন এরকম পিক্টোরিয়াল ডেপিকশনের মাধ্যমে। যেমন দেখুন শব্দটা অ্যাভয়েড শব্দটা ঘৃণা করা, এটা সিনোনিম কি? ডিটেস্ট ঘৃণা করা, লোভ ঘৃণা করা। আর দেখি অ্যান্টোনিম, যে অ্যান্টোনিম হচ্ছে লাভ, অ্যাডমায়ার, এগুলো হচ্ছে শব্দটা অ্যান্টোনিম। যেমন দেখেন এরোগেন্ট শব্দটি আছে, এরোগেন্ট শব্দ মানে কি? এরোগেন্ট হচ্ছে অহংকারী। যেমন হটি আছে এখানে, হটি, প্রাউড, এটা হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে হাম্বল, মডেস্ট। তারপরে দেখেন অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে কি? নামবিহীন বা নামহীন। নামহীন সিনোনিম কি আছে? আননেমড, আননেমড, ইনকগনিটো, ইনকগনিটো, ইনকগনিটো নামহীন। তারপরে হচ্ছে অ্যান্টোনিম আছে আইডেন্টিফাইড, চিহ্নিত, নোন, জানাশোনা এরকম। অ্যানার্কি, অ্যানার্কি দেখেন, অ্যানার্কি মানে হচ্ছে একটা অরাজক পরিস্থিতি। অরাজক পরিস্থিতি বলতে অ্যানার্কি বোঝায়। তাহলে এটা বিপরীতে আমরা কি বলতে পারি? ক্যাওস, ক্যাওস। এটা সিনোনিম বলতে পারি আমরা ক্যাওস, ডিসঅর্ডার। তারপরে অ্যান্টোনিম আছে অর্ডার, নিয়মতান্ত্রিক, লভ, লভফুলনেস, এটা আসলে আইনানুক। তারপরে আছে অ্যাম্বিগিউয়াস। অ্যাম্বিগিউয়াস মানে কি? ব্যর্থক, মানে ক্লিয়ার না, ক্লিয়ার কিছু বোঝা নেই এরকম। যেমন দেখেন এখানে ডিরেকশন, কয়দিক ডিরেকশন দেওয়া আছে, আপনি কোন দিকে যাবেন, এটা হচ্ছে আসলে অ্যাম্বিগিউয়াস, ব্যর্থক। সিনোনিম কি? ভেগ, সিনোনিম অবসকিউর, অন্ধকারাচ্ছন্ন। অ্যান্টোনিম হচ্ছে লুসিড, ক্লিয়ার, পরিষ্কার। তারপরে আছেন অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে সচ্ছল। সিনোনিম কি? ওয়েলদি, অপিউলেন্ট। আর অ্যান্টোনিম হচ্ছে ডেস্টিটিউট, দরিদ্র, পুয়ার, দরিদ্র। তারপর দেখেন অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূল, মিসফরচুন, ক্যালামিটি, এগুলো আসলে প্রতিকূলতা বোঝায়। আর সিনোনিম প্রসপারিটি, উন্নতি, ফরচুন, ভাগ্যবান। তারপর অ্যাডহিয়ার, অ্যাডহিয়ার, যেমন অ্যাডহিয়ার টু রুলস, অ্যাডহিয়ার লেগে থাকা, কোনো কিছুর সাথে লেগে থাকে অ্যাডহিয়ার, অ্যাডহিয়ার বোঝায়। স্টিক লেগে থাকা, কমপ্লাই লেগে থাকা বা মান্য করা। অ্যান্টোনিম আছে ফ্লাউট, ডিসঅবে, অমান্য করা। এইগুলো হচ্ছে আমাদের পিক্টোরিয়াল ডেপিকশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা শব্দ আমরা আপনাদেরকে 1000 শব্দ, 1000 মতো শব্দ, অর্থাৎ 1000 শব্দ, 2000 সিনোনিম, মানে 3000, আরও 2000 আপনাদের হচ্ছে অ্যান্টোনিম। তার মানে মোট আপনি 5000 শব্দ শিখবেন এই কোর্স শেষ করতে করতে। সুতরাং আজই ভর্তি হয়েছেন আমাদের ক্যারিয়ার পয়েন্টের যেই কোর্সটি আছে, ফাউন্ডেশন ইংলিশ ফাউন্ডেশন কোর্স, সেটিতে। এখন দেখেন ওইটা আমাদের ছিল একটা পিক্টোরিয়াল ডেপিকশনের পরে দেখেন আমরা 4 টাকা দিয়েছি। আপনারা গতানুগতিকভাবে যেভাবে পড়ে থাকেন সবসময়, এটা হচ্ছে আপনাদের সেই রূপ যেভাবে আপনারা সবসময় পড়েন। আর এটা ছিল আমাদের দেখেন এটা আমাদের পিক্টোরিয়াল ডেপিকশন। আর এর নিচে আমরা হচ্ছে গতানুগতিক যেই ট্র্যাডিশনাল যে সিস্টেম আছে সেই সিস্টেমে দিয়েছি। ট্র্যাডিশনাল সিস্টেমে আমরা কি দিয়েছি দেখেন, ট্র্যাডিশনাল সিস্টেম আমরা হচ্ছে 6 আকারে দিয়েছি, যে অ্যাবেন্ডন, ফোরশেক, ডেজার্ট। অ্যাবেন্ডন মানে কি? পরিত্যাগ করা, ফোরশেক পরিত্যাগ করা, ডেজার্ট পরিত্যাগ করা, রিটেন রেখে দেওয়া, সাপোর্ট সমর্থন করা, অ্যাভয়েড ঘৃণা করা, ডিটেস্ট লোভ ঘৃণা করা, এগুলো আপনারা দেখলে। অ্যাকিউরেট একদম ঠিক, সঠিক, প্রিসাইজ,
এক্সাক্ট সঠিক। এরোনাস ভুলে পড়া, লুজ হেরে যাওয়া। অ্যাপাথি। এই যে যে শব্দগুলো আমরা এখানে দিয়েছি প্রত্যেকটা শব্দই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে অথবা সামনে আসার মতো। অর্থাৎ আপনি এই যে যে 5,000 শব্দ শিখবেন, আশা করি এই শব্দগুলো আপনার সামনে যত রিটেন পরীক্ষা দেবেন, যত প্রিলিমিনারি পরীক্ষা দেবেন, সবগুলোতে ইনশাল্লাহ কাজে লাগবে। তারপরে দেখেন আমরা হচ্ছে অ্যানালজি ঠিক করেছি। অ্যানালজি আপনার প্রত্যেকদিন 10টি অ্যানালজি শিখবেন। আমাদের এখানে আমরা অ্যানালজি কিন্তু গ্রুপ ভাগ করে দিয়েছি, যেমন সিনোনিম অ্যান্টোনিম সংক্রান্ত গ্রুপ আমরা প্রথম দিকে শিখব। যেমন দেখেন অ্যাভেড, লেসন, দুইটা সিনোনিম, কমানো। তাহলে এরকম অন্য যেই 4টা জোড়া দেওয়া থাকবে